আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আমি দীপ স্টুডিওতে রয়েছি আপনাদের সঙ্গে নিউজ রুম থেকে আমার সহকর্মী মধুকল্পিতাও রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেখুন, শুরুতে যে খবর আমরা নজর রাখবো, সর্দারজিকে নিয়ে নানা গাল গল্প রয়েছে। তেমনই একটি যে সর্দারজি নাকি পেট্রোল পাম্প বানান 5 তলায়। কোন গাড়ি তেল নিতে 5 তলায় যাবে? বাস্তবে সর্দারজিকেও বোকা বানিয়েছে তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পুরসভা। তার কারণ এখানে টয়লেট 3 তলায়। বিজেপির পর্যবেক্ষণ নিছক ভুল নয়, এর পিছনে রয়েছে অন্য খেলা। যেইখানে বসে ব্যবসা করছেন তার উপর তলায় হলো একটা যে শৌচাগার হয়েছে, জানেন কি? এই ব্যবসায়ী 4 বছর ব্যবসা করছেন কোচবিহারের হলদিবাড়ি মাছ বাজারে, অথচ তিনি জানেনই না 3 তলায় রয়েছে ঝকঝকে টয়লেট। হলদিবাড়ির এই মগডালে থাকা শৌচাগার ঘিরে বিস্তর জল্পনা। অনেকের প্রশ্ন, 3 তলায় বাথরুমের পিছনে তৃণমূলের দুর্নীতি। পাবলিক টয়লেটকে পার্সোনাল করে ফেলেছেন তৃণমূল নেতা। বিতর্কে তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দাস। এই বাজারের 3 তলায় ওই তৃণমূল নেতার একটি দোকান আছে। অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে 3 তলায় শৌচাগার তৈরি করেন। তার বিলাসিতার জন্য আজকে তিনি নিজের জায়গায় আজকে সেই সরকারি টাকা নয়-ছয় করে, সরকারি টাকাকে অপচয় করে শৌচালয় বানিয়েছেন। এর হিসাব হবে। মাছ বাজারে নিচে রয়েছে পাবলিক টয়লেট, নোংরা, দুর্গন্ধময়, ব্যবহারের অযোগ্য। আর উপরে ঝাঁ চকচকে টয়লেট থাকলেও কোনো সাইনবোর্ড নেই। তাই গা গুলিয়ে উঠলেও বাধ্য হয়ে নোংরা টয়লেটে যেতে হয় ব্যবসায়ীদের। এই বাজারে এটাই নেই, একটাই। আর একটা হয়েছে কি জানেন কি? না, আমি জানি না, আমি জানি না। 8 মাস ধরে যে শৌচাগার যে এই যে নিচেরটাতে যান, উপরে কোনো দিন যান নাই? না, উপরে যাই। হ্যাঁ, মানে শৌচাগার আছে জানেন না? অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান অবশ্য নানা সাফাই দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান আবার দায় এড়াতে ব্যস্ত। যেহেতু একটা কমপ্লেক্সে সবসময় খুব ইমার্জেন্সি হলে বলে তারা কোথায় যাবে, তার জন্য এটা করা। নিচে যখন শৌচালয় রয়েছে, উপরে যে দোকানগুলো রয়েছে, তারা তো সেই টয়লেটটি ব্যবহার করতে পারছে না। সরকারি অর্থ নয় করে কিনা ব্যক্তিগত টয়লেট, নাকে রুমাল চাপা দিতে দিতে হতাশ ব্যবসায়ীরা বলছেন তৃণমূল আমলে সবই সম্ভব। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আবারও খবরের শিরোনামে সন্দেশখালী। এই সন্দেশখালীতে আবারও কি শেখ শাহজাহানের যে ত্রাস সেটা কাজ করছে? দেখুন, সন্দেশখালীতে সংখ্যালঘু বিজেপি নেতার বাড়ি, তার বাড়িতে একেবারে গুলি বৃষ্টি। আর এই ঘটনায় অভিযোগের তীরটা কার বিরুদ্ধে? অভিযোগের তীর জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ উঠে আসছে এই শেখ শাহজাহানের সাগরেদরাই নাকি এই সমস্ত কাজকর্ম করে যাচ্ছে। পরপর গুলি। শাহজাহান বাহিনীর হাতে এখনো প্রচুর অস্ত্র শস্ত্র আছে, পরিচালনা করছে শেখ শাহজাহান। সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি, পিছনে কি শেখ শাহজাহানের অনুগামীরা? সন্দেশখালীর খাসসাগদা হয়ে জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় ফের চর্চায় জেলবন্দি শেখ শাহজাহানের নাম। শুক্রবার রাতে হামলার ছাপ এখনো স্পষ্ট। আতঙ্ক চেপে বসেছে জুম্মানের পরিজনদের মধ্যে। ঘটনার পরই বিজেপি নেতার বাড়িতে যায় পুলিশ, পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। পরপর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, তো গোনা যায়নি লোকের ভিড়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমার ভাইয়ের যেন জীবন রক্ষা হয়। সন্দেশখালী বিধানসভায় এবারে প্রথম জিতেছে বিজেপি। মার্জিন ছিল 17,510 ভোট। স্থানীয়দের একাংশের বক্তব্য, বিজেপির জয়ের পেছনে অন্যতম ভূমিকা ছিল জুম্মানের। এবার ভোটে বয়ারমারি 1 ও 2, সরবেরিয়া, আগারহাটি এবং হাটগাছি অঞ্চল থেকে বিজেপি লিড পায়। 4টি অঞ্চলে বিজেপি এগিয়ে থাকায় পিছনে নাকি কৃতিত্ব ছিল জুম্মানের। সন্দেশখালী 3 নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি জুম্মান দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে হামলা চালায় শাহজাহানের বাহিনী। যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমারে আজকের মেরে দিচ্ছিল। আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি। এখানে উন্নতি হয়েছে, সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনী। বিজেপি বারবার দাবি করছে যে আইনের শাসন চলছে, তাহলে সন্দেশখালীর মতো জায়গায় হিংসাত্মমূলক কাজগুলো হচ্ছে, বন্ধ করতে পারছে না। অভিযোগ, সন্দেশখালীর বেশ কিছু জায়গায় এখনো সক্রিয় শাহজাহানের দলবল। তারাই যত গন্ডগোলের মূলে। জেলে থেকে তাদের নির্দেশ দিচ্ছে শেখ শাহজাহান। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। জমি বেচা হোক বা কেনা, সবেতেই নাকি তাকে তোলা দিতে হতো। তারকেশ্বরের গুণধর তৃণমূল নেতা উত্তম কুণ্ডু কার কত অধম হবেন? তারকেশ্বরে শিবের মন্দিরে রোজ 1 ঝুড়ি ফুল যেত একটি ধর্মশালা থেকে, কিন্তু প্রাক্তন পুরপ্রধানের কেরামতিতে সেটা এখন তাঁর সম্পত্তি হয়ে গেছে।
পালা বদলের পর অবশেষে এই ঘটনায় থানার দ্বারস্থ বিজেপি। 15 কোটি টাকা দাম, সেটা মাত্র 3 কোটি টাকায় কিনেছে। এত বড় একটা ঘোটালা। ট্রাস্টের নামে জমির ব্যক্তিগত মালিকানা, রেজিস্ট্রেশন ছাড়াই অতিথি নিবাস বাগিয়ে নেওয়া, বিক্রির অনুমোদনের আগেই টাকা লেনদেন। তারকেশ্বরে তৃণমূল প্রাক্তন পুরপ্রধানের আরও কুকীর্তি সামনে। একগুচ্ছ অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হন উত্তম কুণ্ডু। আপাতত তিনি জামিনে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থামছেই না। এবার তারকেশ্বরে একটি অতিথিশালা নিয়ে বিস্তর বিতর্ক। 85 শতক জায়গা, যার বর্তমান মূল্য 10 কোটি টাকার ওপর, সেই জায়গা মাত্র 3 কোটি টাকায় কিনেছেন উত্তম কুণ্ডু। তদন্ত চাইছে বিজেপি। 1959 সালে তৈরি হয় এই ধর্মশালা। উদ্দেশ্য ছিল মন্দিরে আসা তীর্থযাত্রীরা যাতে স্বল্প মূল্যে থাকতে পারেন। ট্রাস্টের হাতে থাকা সেই জমি নাকি জলের দরে কবজা করে নেন ওই তৃণমূল নেতা। ট্রাস্টের নামে সম্পত্তি আমরা এটুকুন জানি যে এটা বিক্রিযোগ্য নয়। বিনা রেজিস্ট্রেশনে একজন অথরাইজড পারসন এই জায়গাটা বিক্রি করছে। কিনেছে কে? না, আমাদের এখানকার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। অতিথিশালার এক কর্মীরও দাবি, তৃণমূল নেতা উত্তম ছলে বলে কৌশলে দখল করে নেন। আমাকে বলছে যে এতে সই করে দাও। আমি কিসে সই করে দেবো? বললেন এই কাগজে স্বইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছ, সই করে দাও। আমি স্বইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছি মানে? তারকেশ্বর মন্দিরে রোজ এই ধর্মশালা থেকে এক ঝুড়ি ফুল যেত। এখন তা লজ। 1 বছর হলো আর এখান থেকে ফুল যায় না মন্দিরে, কারণ ধর্মশালা যে উত্তমের দখলে। এই ফুলের বাগান থেকে বাবার দৈনিক বড় সাজি করে ফুল যেত। উত্তম কুণ্ডু যবে থেকে হস্তান্তর করেছেন, সেই দিন থেকে এইখান থেকে আর একটা ফুলও যাচ্ছে না। যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা বিজেপির ষড়যন্ত্র খুঁজছেন। আমি তৃণমূল পার্টিটা করি, তাই আমার এই অবস্থা হচ্ছে। কোথাও কিছু পাচ্ছে না উত্তম কুণ্ডু, তবে কখনো রায় সাগরকে ধরে নিয়ে যে কেস করাচ্ছে, কখনো নিজে এইসব কেস করাচ্ছে। একসময় সিনেমা হলে টিকিট ব্ল্যাকার ছিলেন এই উত্তম। তৃণমূলে যোগ দেওয়ার পর ক্ষমতার অলিন্দে আসা এবং দাদাগিরির বিস্তর অভিযোগ, সেই তালিকা ক্রমশই লম্বা হচ্ছে। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, রাজ্যের হাসপাতালগুলির হাল ঠিক কেমন রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে, সেটা একেবারে সরেজমিনে খতিয়ে দেখার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে তার ডেপুটি প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায় পৌঁছে যাচ্ছেন। মানে রাজ্যের এক একটা প্রান্তের হাসপাতালে তারা পৌঁছে যাচ্ছেন, একেবারে অন দ্য স্পট দাওয়াই দিচ্ছেন। কোনো রকম কোনো বেনিয়ম দেখলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। পরপর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট, রীতিমতো ঝোড়ো ব্যাটিং শারদত্ত মুখোপাধ্যায়ের। পূর্ব বর্ধমানে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বর্ধমান মেডিকেল কলেজ, জামালপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মেমারি হাসপাতাল, তারপর কাটোয়া হাসপাতাল। সব জায়গাতেই হঠাৎ হানা তার, ওষুধ দিচ্ছেন যেখানে যেমন প্রয়োজন। প্রত্যেকটা সিঁড়ি যেন খোলা থাকে আর ব্যবহারযোগ্য হয়। ফায়ার এক্সিট এগুলো দয়া করে সিঁড়ির সামনে কোলাপসিবল গেট লাগিয়ে রেখে দেবেন। সিকিউরিটি বাড়ান, গেট খোলা থাকবে, কোনো সময় গেট বন্ধ করবেন। সমস্যার তালা খুলে সমাধানের চাবি ধরিয়েছেন তিনি। সাফ কথা, অক্ষরে অক্ষরে মানতে হবে নির্দেশ, বিপদ যাতে না হয়। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নানা অব্যবস্থা নিয়ে মন্ত্রীর নিশানায় বিগত সরকার। 25 বছরে কেউ আসেনি, তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়েছেন, তাকে তার রাজনীতির কথা বলতে হবে, তিনি তার রাজনীতির কথা বলেছেন। মমতা ব্যানার্জি গভর্নমেন্ট আসার পর অনেক ইমপ্রুভ করেছে। উনি জোর করে একটা বললে তো মানবে না, এটা তো উনি দোষারোপের পালা করছেন। উনি দেখাতে চাইছেন উনি ভালো। তর্ক বিতর্ক চলছে যথারীতি। বঙ্গ রাজনীতির চেনা ছবি, ডিফেন্সে ব্যস্ত মমতা অনুগামীরা। অন্যদিকে কথায় নয় কাজে ব্যস্ত বর্তমান সরকার। স্বাস্থ্যমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন প্রতিমন্ত্রীও। তিনি হঠাৎ হাজির শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললো 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না। সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। সমস্যা অনেক রয়েছে, দেখছেন, বুঝছেন, সমাধানের চেষ্টা করছেন মন্ত্রীরা। বার্তা স্পষ্ট, স্বাস্থ্যের অসুখ সারাতেই হবে, যত দ্রুত সম্ভব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যেখানে ইঁদুরের ভয়
সেখানে গেলে কি হয় জানতে আপনাকে আসতে হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঝকঝকে তকতকে দেখতে হাসপাতাল, আর এদিকে ওয়ার্ডে ইঁদুরের উৎপাতের টেকাই দেয়। রোগীদের বেডের পাশে ফাঁদ পাতা হয়েছে, কিন্তু ইঁদুর মানুষের লুকোচুরি বন্ধ হয়নি। মোটা ইঁদুর, পাতলা ইঁদুর, মেছো ইঁদুর, গেছো ইঁদুর, মানে যত রকমের ইঁদুর রয়েছে সবেরই দেখা মিলবে মালদা মেডিকেল কলেজে। ওই যে দেখুন মেঝেতে, ওই যে দেখুন সুইচ বোর্ডের ওপরে ইঁদুরের অবাধ যাতায়াত। অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। রাত বিরেতে খুটখাট টুকটাক ইঁদুরের দল ঘুরে বেড়াচ্ছে হাসপাতালময়, ঢুকছে বেডে। কেন? কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। বোঝা গেল ইঁদুরটাও মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছে উত্তরাধিকার সূত্রে। তৃণমূল আমলের হাজারো বেনিয়মের মতো হাসপাতালের স্বাস্থ্য বেনিয়মের শিকার। কিন্তু শিক্ষা দুর্নীতির ধেরে ইঁদুর ধরতে যেমন ইডি সিবিআই নেমেছিল, তেমনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইঁদুর ধরতে কি কি ব্যবস্থা হয়েছে। এটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ মেশিন দেখে তাদেরকে জানিয়েছিলাম। রোগীর শয্যার পাশে পাশে খাঁচা পেতেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু আপাতত পর্বতের মুশিক প্রসব। ধীরে নেংটি কোনো ইঁদুরই খুব একটা কলে পড়েনি। তথ্য বলছে ইঁদুর কামড়ালে 60টির বেশি রোগ হতে পারে। হতে পারে ধনুষ্টঙ্কার, ইঁদুর জ্বর বা প্লেগ। ইঁদুরের লালা থেকে হতে পারে লেপ্টোস্পাইরোসিস। মালদা মেডিকেল কলেজে আবর্জনা নোংরা স্তূপ না থাকলে ইঁদুরের এত উৎপাত হতো কি? কাজেই খাঁচা পেতে ইঁদুর ধরার থেকে হাসপাতাল জঞ্জালমুক্ত করা যে জরুরি সেটা বোঝা যাচ্ছে। যেটা বোঝা যাচ্ছে না সেটা হলো হ্যামেলিনের বাঁশিওয়ালা হবেন কে? কে যাবতীয় ইঁদুরকে বাঁশির সুরে ভুলিয়ে হাসপাতালের স্বাস্থ্যোদ্ধার করবেন? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ঘটা করে রাস্তার শিলান্যাস হয়েছিল গত বছর। কত কথা, কত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তখন। যারা স্থানীয় বাসিন্দারা তারা একটা স্বপ্ন দেখেছিলেন যে এবার ঠিকঠাক রাস্তাটা হয়তো থাকবে, কিন্তু সেই স্বপ্নটা ভেঙে গেল বর্ষা আসতে না আসতে। বসিরহাট 1 নম্বর ব্লকের রাস্তার অবস্থা দেখুন। সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা তারা নাজেহাল এই নিত্যদিনের যাতায়াত নিয়ে। এই রাস্তায় নামলে মানুষজনের একটাই কথা মনে হয়, এই পথ কখন শেষ হবে। বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে পড়ে এই পথটি। দূরত্ব অন্তত 8 কিলোমিটার। সেটা যেতে গেলে মনে হয় 800 কিলোমিটার। দুর্ভোগের শেষ নেই। রাস্তার জন্য একদম গাড়ি চালাতে, গাড়ি তো ডেমার্স তো হচ্ছে এক, আর রাস্তায় তো জল বেঁধে আছে, টোটোরা তো মোটর বন্ধ লেগে যাচ্ছে। রাস্তার বিশাল খারাপ অবস্থা। টোটোটা বন্ধ, হাই রোডে উঠতে পারছি না, এই গ্রামের মধ্যে চালাই খাচ্ছি হচ্ছে। তারপর রাস্তার এই সমস্যা, আসলি ড্যামারেজ প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে শুনে দেখেন, প্যাসেঞ্জার সুস্থ হয়ে বসতে পারছে না। ভোটের আগে ঘটা করে বলা হয়েছিল রাস্তা নাকি সারাই করা হবে, একদম ঝাঁ চকচকে হয়ে যাবে সব, কোটি টাকার ব্যাপার। কিন্তু সেসব তো স্বপ্ন। আসলে এই পথ দুঃস্বপ্ন ছিল, সেটাই আছে। ওরা বললো আমরা রাস্তার উপরের এইগুলো চটিয়ে দিয়ে একদম পুরো ফ্রেশ করা হবে রাস্তা। এবার সেই জন্য যেখানে গ্যাপ সেখানে গ্যাপ পূরণ করেছে, জনগণ অতটা কিছু বলেনি। যদিও যারা কিছু বলিস তাদের তো অক্কা করেনি, খাওয়া উঠে সব এধার ওধার হয়ে গিয়ে যতটুকু হয়েছিল তার থেকেও আর শেষ। কন্ট্রাক্টর তো যে ছিল সে পঞ্চায়েতের সভাপতি, আবার যে ছিল এই সরকারি, তারা তো কেউ নেই, সব যার বালি ফিরে পলাতক, সব সরকার পাল্টে হওয়ার পরে। পথের শ্রী সামলাতে এখন ঘাম ছুটছে মানুষজনের। সহজ সরল প্রশ্ন তাদের, চলাফেরার যোগ্য পথ চাই, সেটা কবে হবে? রাস্তার কাজটা প্রায় 1.5 কোটি টাকার স্যাংশন হয়েছিল প্রশাসন লেভেলে, এবং আমাদের বিডিও স্যারের কাছেও আমরা আবেদন করব এই কাজটা যেন দ্রুত সুবিধা হয়। এই বিষয়ে বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন, বর্ষার জন্য কাজ শুরু করা যাচ্ছে না।
বর্ষা বিদায়ের পর রাস্তার জল শুকিয়ে গেলেই কাজ হবে। এই বিশ্বাসে ভর করেই এখন দিন গুনছেন স্থানীয়রা। অপেক্ষা, কবে এই পথে একটু শান্তিতে পা দেওয়া যাবে। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। এই পথ শেষ হলে যেন হাফ ছেড়ে বাঁচেন মানুষ, এমনই বেহাল দশা। আরামবাগের কালীপুর থেকে বালি দেওয়ানগঞ্জ দামোদরপুর প্রায় 17 কিলোমিটার রাস্তা কার্যত পা রাখারই অযোগ্য। আর বর্ষায় এখন তো অবস্থা আরও খারাপ। তৃণমূল আমলে কি কাজ হয়েছিল, মাথা খুঁড়েও এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না এলাকাবাসী। বৃষ্টি একটু কমার পর এই রাস্তায় জল নেমেছে ঠিকই, কিন্তু চলাফেরা মানে এখনো যুদ্ধ। ভাঙাচোরা পথ, তার উপরে ধুলোর পাহাড়। কালীপুর থেকে দামোদরপুর বালিদেওয়ানগঞ্জ এই রাস্তা পিচ অবশিষ্ট নেই, রাস্তায় সমস্ত পিচটাই উঠে গিয়েছে। দীর্ঘ 8-9 বছর ধরে রাস্তার হাল এমনই অবস্থা। এলাকার মানুষজন ক্ষুব্ধ, বারবার প্রশাসনের কাছে আবেদন করেও এই রাস্তার কিন্তু হাল ফেরেনি। এত মানে খারাপ রাস্তা আমি এর আগে দেখি, মানে এই রাস্তাটা এত খারাপ, মানে যখন বর্ষাকালে বৃষ্টি হবে এইখানে ডুবে যায়, ওইখানে কাটানগুলো সব ডুবে যায়, যে কোনটা দিয়ে গাড়িটা নিয়ে যাব সেটাই খুঁজে পাই। বৃষ্টি হলে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে রাস্তায়, আমরা রাস্তা পেরোতে পারছি না, আমাদের কোমরের যন্ত্রণা ধরে যাচ্ছে। যা অবস্থা, এই রাস্তা দিয়ে এলে যেন মনে হয় যে আর আমরা ফিরে যাব না। রাস্তার হাল মানে যাওয়া যায় না, হচ্ছে মাঠের রাস্তা বরং ভালো আছে। ভেবে দেখুন তাহলে এই রাস্তায় কেমন নাকানি চোবানি খাচ্ছেন স্থানীয়রা। অভিযোগ, এই সমস্যার সঙ্গে তাদের লড়তে হচ্ছে দীর্ঘ 8-9 বছর ধরে। এই রাস্তার হাল ফিরবে কবে, সেই প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন। এই রাস্তা দিয়ে যে বাসগুলি চলে, বাসগুলি হেলতে দুলতে যায়, বাস এমনকি বর্ষার সময় এই রাস্তা জলমগ্ন ছিল, যেই জল নেমে গিয়েছে রাস্তার কঙ্কাল সার অবস্থা দেখা যাচ্ছে। নরক হয়ে উঠেছে এলাকার এই 17 কিলোমিটার রাস্তা। কতবার অভিযোগ হয়েছিল আগের সরকারের আমলে, তারপরেও ছবিটা এক। কোনো রাস্তা রিপেয়ারিং নয়, একবার কি হয়েছিল ওই যাকে বলে ওই থুতু দিয়ে ছাতুগুলা, সেই অবস্থা। রোজ যেতে যেতে আমাদের কোমরের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, আর একদম মানে এত জার্কিং হয়। বর্তমান সরকারের বার্তা, বর্ষার শেষে পথের হাল ফিরবে রাজ্যে। সেই আশাটুকু সম্বল করেই আশায় বুক বেঁধেছেন এলাকার মানুষ। তন্ময় বৈরাগী রিপোর্ট, TV9 বাংলা।